তার পরিবারের সাথে কথা বলতে পারবো, তার পরিবারে টাকা পাঠাবো, অথচ আমার পরিবারের সাথে আমি কোনো যোগাযোগই রাখতে পারবো না। তো আমার বাবা একজন হুজুর ছিলেন, মানে আমার বাবা একজন মাওলানা। তো আমার এইচএসসি পরীক্ষার পরে আমার তেমন করে আর পড়াশোনা হয় নাই, আমি চাইতেছিলাম বিদেশে কোথাও একটা যাই। তো আমার বাবা আবার তখন চাইতেছিল আমি যেন ইউরোপের কোনো একটা রাষ্ট্রে যাই। তো আমি আবার চাইতেছিলাম যদি আমি ইউরোপে যাই তাহলে আমি একবার বিয়ে করে বউ সাথে করে নিয়ে যাব। কারণ যেহেতু ইউরোপে গেলে একটা মানে লং টাইম থাকার একটা চিন্তা ভাবনা করে যেতে হয়, তাহলে আমার বিয়ে নেওয়ার একটা পিছুটান থাকবে না। সেই চিন্তা ভাবনা থেকেই আমি এই ডিসিশনটা আর কি নেই। তো আমি চিন্তা করি যে এমন একটা মেয়েকে বিয়ে করব যে আইএলটিএস করা থাকে। তো পরবর্তীতে আর কি মানে আইএলটিএস করা থাকলে তো একসাথে চলে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। তো পরবর্তীতে সবাই মানে একটা মেয়ে খুঁজলো যে আইএলটিএস করা থাকে। তো একটা মেয়ের সন্ধান পাওয়া গেছে যে মেয়েটা অনেক শিক্ষিত, আইএলটিএস করা। মেয়েটা একদম সুন্দর ছিল না, কিন্তু মেয়েটা অনেক শিক্ষিত ছিল। তো পরবর্তীতে দুই ফ্যামিলির কথাবার্তার মাধ্যমে বিয়েটা ঠিক হয়। কিন্তু বিয়েটা ঠিক হলে বিয়ের সময় একটাই ঝামেলা বাঁধে যে ওরা হচ্ছে মেয়েরা হচ্ছে 20 লক্ষ টাকা কাবিন চায়। তো আমার বাবা মা এটাতে রাজি না, যে এত টাকা কেন, 20 লক্ষ টাকা কেন কাবিন দিতে হবে। তো এটা নিয়ে অনেক ঝামেলা হয়, অনেক গেঞ্জাম টেঞ্জাম করে, ওরাও চলে যায়। তো পরবর্তীতে আমি আমার বাবা মাকে বুঝাই, তো বোঝানোর পরে অবশেষে তারা 12 লক্ষ টাকায় রাজি হয়। পরে অবশেষে বিয়েটা হয়। তো বিয়ের পরে ও মানে আমাদের বাড়িতেই থাকে, ও আমাদের বাড়িতে থাকে। তো বিয়ের পরে সবই ঠিকঠাক চলতেছিল, কিন্তু একটা ঝামেলা হলো, ও আমাকে বাড়ি থেকে বের হইতে দেয় না। মানে বের হইতে দেয় না মানে আমার বন্ধু বান্ধব কারোর সাথে মিশতে দেয় না, কারোর সাথে ঘুরতে গেলে মিশতে গেলেই ও আমার সাথে ঝগড়া করে। এমনকি আমার পরিবারের সাথে মানে আমার ভাই বোনের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক, ও আমার ভাই বোনদের সাথেও মিশতে দিবে না। ওদের সাথে মিশলে আমার সাথে ঝামেলা করে। এমনকি আমার মা যদি মানে ওরা দিয়ে একবেলা রান্না বান্না করায়, তাহলে সেটা নিয়ে এসে আমাকে হাজারটা কথা শোনে, অনেক অশান্তি করে। কিন্তু এর মধ্যে একটা কথা কি, মানে আমার সাথে তার কোনো কমপ্লেন ছিল না, মানে আমাকে নিয়ে তার কোনো কমপ্লেন ছিল না। সে আমার সাথে খুব ভালো ছিল, হ্যাপি ছিল। যত সমস্যা আমার আশেপাশে মানুষকে নিয়েছিল। তো যাই হোক, বিয়ে করে ফেলছি, এখন তো আর কিছু করার নেই, এইভাবে চলতেছিল। তো আমাদের যেহেতু মানে ইউরোপে যাব, তো কাগজপত্রেরও তো একটা প্রসেসিং এর অনেকটা সময় লাগে, তো এইভাবে চলতেছিল। তো একটা সময় গিয়ে আমাদের বিদেশে যাওয়ার সময় হয়ে আসে। তো আমাদের বিদেশে যাইতে প্রায় 30 লক্ষ টাকা লাগে। তো আমরা ওই যে সুইডেন যাই, দুইজনে একসাথে সুইডেন যাই। ওইখানে যাওয়ার পর আমরা অনেক স্ট্রাগল করি, অনেক কষ্ট হয় আমাদের। প্রথমে নতুন একটা দেশে গিয়ে বুঝতেছিলাম না কোনো কিছু, কাজকর্ম পাইতেছিলাম না। তো আমাদের যে 30 লক্ষ টাকা লাগে, আমার বাবার তো এত টাকা দেওয়া সম্ভব ছিল না। তো উনি কিছু টাকা ক্যাশ ছিল, কিছু টাকা জমি বিক্রি করে দিছে, আত্মীয় স্বজনের কাছ থেকে নিছি। তারপরে অবশেষে গিয়ে তার ফ্যামিলি থেকেও আমরা 7 লক্ষ টাকা চাই আর কি। তো মানে চাই বলতে ওদের ফ্যামিলির ওই রকম কথা ছিল যে যখন আমাদের বিদেশে সবকিছু ঠিকঠাক হবে তখন তারা আমাদের 5-6 লাখ টাকা দিবে। তো ওরা 6 লাখ টাকা দিয়ে বলে যে এটা হচ্ছে আমাদের এমনিতেই দিছে, আর বাকি যে 1 লাখ টাকা ওইটা হচ্ছে মানে ধার হিসেবে দিছে। তো পরে অবশেষে আমরা ওই টাকা পয়সা নিয়ে আমরা দুইজন সুইডেনে যাই। তো সুইডেন যাওয়ার পরে নতুন দেশে তো প্রথম প্রথম জব পাইতেছিলাম না, খুব কষ্ট করতেছিলাম। ও হচ্ছে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে আর আমি কাজ করতেছিলাম। তো এইভাবেই একদিন মানে ওর ভার্সিটি 3 মাসের জন্য বন্ধ দিয়ে দেয়। তো সুইডেন গিয়ে আমাদের এমন হয়েছে যে আমাদের দুইজনের সম্পর্কটা অনেক ভালো চলতেছিল, সবকিছু অনেক সুন্দর চলতেছিল। কিন্তু সমস্যা একটাই, যে ও হচ্ছে আমার ফ্যামিলির সাথে আমাকে যোগাযোগ করতে দেয় না, আমার ফ্যামিলি কারোর সাথে কথা বলতে দেয় না। ওইগুলো নিয়ে যত গ্যাঞ্জাম করে, মানে ওর আমার ফ্যামিলি নিয়ে এতটাই প্রবলেম যে আমি যে প্রথম স্যালারি পাইছি ওইটা পর্যন্ত আমার বাবা মাকে পাঠাইতে দেয় নাই। যেই বাবা মা আমাকে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমাকে বিদেশে পাঠাইছে তাদেরকে পাঠাইতে দেয় নাই, সে ওর বাবা মাকে ওই টাকা পাঠায়। মানে মোট কথা, আমি যদি ওর কথা মতো চলি তাহলে আমাদের সংসার অনেক সুখের, আর যদি ওর কথা না শুনি তখনই শুরু হয়ে যাইতো যত ঝামেলা। তো এদিকে আমি আমার সংসারটা ঠিক রাখার জন্য, ঠিক আছে, ও যদি আমার পরিবারের সাথে কথা না বলে ঠিক থাকে তো ঠিক আছে, ওইভাবে চলতে থাকলাম। কিন্তু আমি বাহিরে গিয়ে আমার বাবা মার সাথে যোগাযোগ রাখলাম, কারণ হচ্ছে আমার বাবা মা এত টাকা ঋণ করে আমাকে বিদেশ পাঠাইছে, আমার জন্য এত কষ্ট করছে। তো আমি হচ্ছে ওর আড়ালেই আমার বাবা মার সাথে যোগাযোগ রাখতাম। তো এভাবে চলতে থাকে আমাদের সংসার। এদিকে মানে আসলে ও কিন্তু আমাকে প্রচুর কেয়ার করতো, আমার অনেক যত্ন করতো, মানে আমাকে নিয়ে ওর কোনো কমপ্লেন ছিল না, আমাকে খুব ভালোবাসতো। তো ওর যত্ন কেয়ারে আমিও কিন্তু ওকে ভালোবেসে ফেলি। তো তখন যখন ওর 3 মাসের ভার্সিটি বন্ধ হলো, তো তখন ও মানে রান্না বান্নার কতটুকু বিদেশে কাজ, টুকটাক কাজ করার পরে পরে ও হচ্ছে বোর হয়ে যেত। তো পরে আমাকে বললো, আচ্ছা বিদেশে তো সবাই কাজ টাজ করে, তো এক কাজ করো, তুমি আমার জন্য একটা পার্ট টাইম জব ঠিক করে দাও। মানে এমনভাবে ঠিক করবা যেন আমার ভার্সিটি খোলার পরেও আমি যেন ভার্সিটি শেষ করে ওই কাজটা চালাইতে পারি। তো এদিকে আমরা যেহেতু একটু ইসলামিক ফ্যামিলির, আমাদের একটু নিয়ম কানুন মানি, তো ইসলামিক ওয়েতে চলার চেষ্টা করি। তো আমি প্রথমে ওরা না করতেছিলাম যে না, কি দরকার আছে, আমি যতটুকু ইনকাম করি আমাদের দুইজনে তো ভালোই চলতেছে, ইভেন আমাদের খরচ হয়ে আরো থাকতেছে, তো কি দরকার আছে। কিন্তু আমার কথা সে শুনলো না, সে অনেক জোরাজুরি করতেছে যে না, সে চাকরি করবেই। তো পরে তার অনেক জোরাজুরিতে আমি অবশেষে আমি নিজেই তার জন্য একটা চাকরির জোগাড় করে দিই।
তো ঠিক আছে, সে চাকরি করতে যায়, আবার বাসায় আসে, বাসায় এসে রান্না বান্না করে। পরে যখন তার ভার্সিটি খুললো, সে ভার্সিটিতে যায়, চাকরি করে, সংসারও ভালোই করতেছে। তো এগুলো দেখে আমি ওর উপরে অনেক সন্তুষ্ট যে না, আমার বউটা কত পরিশ্রম করতেছে, যে ভালোই। আমি ওর উপরে অনেক খুশি ছিলাম যে ও খুব পরিশ্রমী একটা মেয়ে। সে নিজে জব করে যে টাকাগুলো আর্ন করতো, ওই টাকা আমি কখনোই চাইতাম না। ও ওই টাকা দিয়ে ওর নিজের শখগুলো পূরণ করতো। তো এইভাবে চলতেছিল, কিন্তু হঠাৎ করে আমি দেখলাম সে যখন জবে জয়েন করছে, তারপর থেকেই তার মধ্যে মানে কেমন যেন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। মানে তার ড্রেস আপে পুরোই চেঞ্জ আইসা পড়ে। সে আগে ভালোই ড্রেস পরতো, থ্রি পিস পরতো, ওই করতো, মানে ভালোই গেট আপ পরতো, কিন্তু যখন জবে জয়েন করে তখন থেকে সে মানে ওয়েস্টার্ন পরা শুরু করে দেয়। মানে পরে আমি এগুলা নিয়ে অনেক কথা কাটাকাটি হয়তো, বললেও শুনতো না। ও বলতো যে এই দেশে থাকি, ওই দেশের ভাবেই চলতে হবে। তো এইভাবে একদিন ছিল ওর অফ ডে, মানে ও ভার্সিটি অফ ছিল এবং ও যেখানে জব করে ওইখানে অফ ছিল। তো আমি আগে প্রথম একটা ছোটখাটো জব করতাম, পরে অনেক কষ্ট মষ্ট করে আরেকটা জব মানে ম্যানেজ করি। এদিকে আমাদের ভিসাটা ছিল এরকম যে আমি ওর উপর ডিপেন্ডেন্ট, মানে ও হচ্ছে ভার্সিটিতে পড়তে আসছে, আমি ওর ডিপেন্ডেন্ট হয়ে সুইডেন আসছি। তো যাই হোক, তো ওই দিন হচ্ছে আমি বাইরে বের হয়ে গেছি কাজের জন্য, তো কিছু একটা মিস হয়ে গেছে নিতে, তো ভুলে গেছি, ওইটা আবার নেওয়ার জন্য আবার বাসায় আসছি। তো বাসায় এসে দেখি ও কারোর সাথে একটা চ্যাটিং করতেছে, খুব গভীরভাবে ওই চ্যাটিং এ মগ্ন আছে। তো এমনিতেই আমি ওরা একটু সন্দেহ করতেছিলাম, কারণ ওর বিহেভিয়ার সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো আমি ওরা অনেক জোরাজুরি করে জিজ্ঞেস করি, তো ও কখনো স্বীকার করে না, তো বলে যে না, ওইরকম কিছুই না। তো ওই সময় আমি খুব জোরাজুরি করে ওর হাত থেকে মোবাইলটা নিলাম। মোবাইলটা নিয়ে আমি দেখলাম ও কি চ্যাটিং করতেছে। দেখার পরে তো মানে পুরো আকাশ মনে হয় আমার মাথার উপর ভেঙে পড়ছে। তো আমি মানে ওই সময় আর কি বলবো, আমিও চাকরিতে যাওয়ার সময় হয়ে গেছে, তো আমি চাকরিতে চলে গেলাম। তো পরে আমি ওরে খুব জোরাজুরি করে জিজ্ঞেস করলাম। তো জিজ্ঞেস করার পরে সে আমাকে মানে স্বীকার করলো যে সুইডেনের একটা ছেলের সাথে রিলেশন হয়ে গেছে, তো ভুল হয়েছে, আমি ওই রকম আর কোনো কিছু করবো না। সে আমাকে বলতেছে আর কি, সে স্বীকার করলো সবকিছু। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি চাকরি ছেড়ে দাও। কিন্তু সে চাকরি ছাড়বে না। আমি বললাম ঠিক আছে, তাহলে ওই চাকরিটা ছেড়ে দাও, অন্য জায়গায় করো। কিন্তু না, সে ওই চাকরিটাই করবে। তো যাই হোক, তো আসলে একবার বিশ্বাসটা ভেঙে গেলে না আর কখনোই কিন্তু আগের মতো জোড়া লাগে না। তো এক সময় এমন হয়ে গেল যে ও ওই ছেলেটার সাথে আমার সামনে চ্যাটিং করে, কথা বলে। তো আমার কথা সে শুনে না, আমার সাথে খারাপ ব্যবহার করে। তো এমন একটা পর্যায়ে গিয়ে আমি ওর ফ্যামিলিকে জানাইলাম। তো ও ওর ফ্যামিলিকে বলতেছে ও আমি নাকি ওর কেয়ার করি না, ওর খোঁজ খবর রাখি না, মানে আমি তার কোনো শখ পূরণ করতে পারি না, তার সাথে খুব অশান্তি করি। সে তার ফ্যামিলিকে এরকম আমার সম্পর্কে উল্টাপাল্টা বুঝাইলো। মানে মোট কথা ওর ফ্যামিলির কাছে আমার কথার কোনো মূল্যই থাকলো না, ও যা বললো তাই। তো এদিকে আমার ফ্যামিলিকে আমি কিভাবে এইসব কথা বলবো যে বউ এখানে এসে এইসব করতেছে, এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। তো এদিকে আবার এইখানে যে আমাদের ফ্রেন্ড থাকে, ওর ফ্রেন্ড, আমার ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, ওরাও ওকে অনেক বুঝায়, কিন্তু বুঝাতে কাজ হয় না। এর মধ্যে কি হয়, ও গিয়ে এইখানে যে থানা আছে ওইখানে যে আমার নামে মামলা করে দেয়। তো এইখানে আবার মামলা করলে পুলিশ আবার এরকম বলে যে আমি যে তার গায়ে হাত তুলছি কিনা, বা গায়ে হাত তুলছি যেগুলো প্রমাণ কি, কোনো হসপিটালের রিপোর্ট আছে কিনা। কিন্তু আমি তো তাকে ওইরকম মারধর কিছুই করি নাই, তাই ও ওইরকম ভাবে পুলিশকে কিছুই দেখাতে পারে নাই। তো না দেখাতে পারার কারণে পুলিশ ওর কেসটা নেয় না। তো যাই হোক, ও পরে ও এখান থেকে চলে আসে। আসার পর ও কি করে, ওই ছেলেটার সাথে মানে শিফট হয়ে যায় আমাকে ছেড়ে। তো আমি এইখানে একাই থাকতেছি। তো এদিকে আমি তো হচ্ছে ওর ডিপেন্ডেন্ট হয়ে আসছি। তো যার জন্য সমস্যা হলো যে ও যদি আমার কাছ থেকে চলে যায়, আমি যদি ওর সাথে আমার সম্পর্ক না থাকে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো আমি সমস্যায় পড়ে যাব, কারণ যেহেতু আমি ওর উপর ডিপেন্ডেন্ট। তো আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করি, ও বুঝে না। ওর ফ্যামিলিকেও বলি, ওর ফ্যামিলি উল্টা আমাকেই ব্লেম দেয় যে আমি নাকি ওর ঠিকঠাক যত্ন করতে পারি নাই, যার কারণে সে এরকম করছে। তো ওই ছেলেটাও নাকি এখন অনেক হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো মনে হয় তারা বিয়েও করবে। তো এদিকে পরবর্তীতে আমি আমার ফ্যামিলিকে সবকিছু জানাই। তো আমার ফ্যামিলি বলে যে না, এই মেয়ের সাথে তো আর সংসার করা চলবে না, কারণ যেই মেয়ে তোমাকে ছেড়ে চলে গেছে, অন্য কারোর সাথে থাকতেছে, তাহলে ওর সাথে তো আর সংসার করা হয় না। আর এদিকে আমি আবার ওকে কিন্তু অনেক ভালোবেসে ফেলছিলাম, কারণ একটা মানুষের সাথে থাকতে থাকতে মানে যাই হোক, যেমনই হোক আমার বউ, সে দেখতে যেমনই হোক, কিন্তু তবু আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। এদিকে আমি কিন্তু দেখতে মানে সব দিকেই অনেক ভালো ছিলাম। তো আমি যদি নর্মালি চিন্তা করতাম, তাহলে কিন্তু আমার ফ্যামিলি মানে আইএলটিএস এর চিন্তা না করতাম, তাহলে আমার ফ্যামিলি কিন্তু কখনো এমন একটা মেয়ের সাথে আমাকে বিয়ে দিত না। শুধুমাত্র ও আইএলটিএস করছে দেখেই আমার ফ্যামিলি ওর সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয়েছিল। তো যাই হোক, সবকিছু মিলাই কিন্তু ওর সাথে থাকতে থাকতে আমি ওকে অনেক ভালোবেসে ফেলছিলাম। তো সত্যি কথা বলতে আমি এখনো ওকে অনেক মিস করি। তো আমি এখনো সুইডেনে আছি, ও আমার সাথে ওইরকম যোগাযোগ করে না। চাকরি টাকরি করতেছি, তবে জানি না ভবিষ্যতে কি হবে, সবকিছু ঠিক হবে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে। বিদেশে আসার জন্য মানে আমি আমার বাপের সবকিছু শেষ করে আসছি, বাপের সয় সম্পদ, টাকা পয়সা, জানি না এগুলা কি ধ্বংসই হয়ে যাবে, আমি কি এখানে থাকতে পারবো না, কি কি হবে, মানে অনিশ্চয়তার মধ্যে আছি।
মানুষের কাছ থেকে ধার নিয়ে জমি বিক্রি করে এত তো টাকা শেষ করে অর ডিপেন্ডেন্ট হয়ে আমি এখানে আসছি, জানি না আমার শেষ কোথায় কি হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই ছিল ভাইয়ার জীবনের গল্পটা। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক থাকে, উনি যেন সুইডেনে থাকতে পারে। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে সবসময় পেজের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।